আচ্ছা যান, বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে এই পাকিস্তানকে আর জিম্বাবুয়ে বলবো না। বরং মিরপুর টেস্টে ওদেরকে ১০৪ রানে হারানোর পর বৃষ্টি, আবহাওয়া, সময়, আম্পায়ার সব প্রতিকূলতা জয় করে এইরকম একটা স্মরণীয় জয় পাবার পর প্রতিপক্ষের একটা নতুন নামকরণ করে দেই, পাকিম্বুয়ে। পাকিস্তান প্লাস জিম্বাবুয়ে। ওই যে জিম্বাবর বলে না, জিম্বাবুয়ে প্লাস বাবর আজম মিলিয়ে, বাবর যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে অনেক অনেক রান রয়েছে, ওই নামকরণের মতোই পাকিম্বুয়ে একটা নাম দিয়ে দিলাম। পাকিস্তানকে জিম্বাবুয়ে বলাতে যারা মনে কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, ভেবেছিলেন যে পাকিস্তান যদি বাংলাদেশকে এই টেস্ট ম্যাচে হারিয়ে দেয় তাহলে ধুয়ে দিবেন একেবারে, তাদের কথা ভেবেই একটা আড়াল নিলাম। পাকিস্তান আর আমাদের জন্য জিম্বাবুয়ে না, পাকিস্তান আমাদের জন্য পাকিম্বুয়ে। এই যে ধরেন আমি পাকিম্বুয়েটা বললাম, এই যে ধরেন একটা নতুন নামকরণ যে করলাম, এইটা হচ্ছে গিয়ে একটা ট্রোল করলাম ওদেরকে, রাইট? এটা হচ্ছে গিয়ে খেলাধুলাতে একটা ব্যান্টারের অংশ, ঠিক আছে? এইটা বাংলাদেশের সঙ্গে অন্য একটা দেশের কিন্তু বিষয়। হ্যাঁ, যারা হচ্ছে কি ওই যে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতলে কি কি করবেন এরকম পরিকল্পনা করেছিলেন, এরকম নানান রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে, মন মানসিকতার হিসাব রয়েছে, আমি ওই আলোচনার মধ্যে নাই বা গেলাম। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশের সঙ্গে অন্য আরেকটা দেশের বিষয় সেখানে, সেইটা নিয়ে এরকম নিরীহ নির্দোষ একটা ট্রোল তো করাই যেতে পারে। এমনিতেও আপনি যখন দেশের ক্রিকেটার নিয়ে, দেশ নিয়ে কথাবার্তা বলবেন, আলোচনা করবেন, সেইখানেও বিষয়টা যদি ওই নিরীহ নির্দোষ পর্যায়ে থাকে, ঠিক আছে। কিন্তু ভাই আপনি আমাকে বলেন তো দেখি, নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে কি এটা নিরীহ নির্দোষ পর্যায়ে ছিল কিংবা আছে? এই লর্ড শান্ত নামকরণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা যা হয়েছে, সেইটাকে কি আপনি বলবেন যে না ঠিক আছে এরকম তো হতেই পারে? আমি শান্তকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে না ভাই, শান্তর খারাপ সময় তো আপনি অনেক কথা বলেছেন। অবশ্যই বলেছি এবং অবশ্যই সামনে আবার বলব। কিন্তু সমালোচনা কোনটা এবং টার্গেট করে হেয় প্রতিপন্ন করা, ট্রল করে তাকে একেবারে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার বিষয় কোনটা, সেটা আমাদের বুঝতে হবে। নাজমুল হোসেন শান্ত ঠিক যেই পারফরম্যান্স করেছেন, ওই একই রকম পারফরম্যান্স, ধরেন বাজে পারফরম্যান্সই করে তার টিমমেট আরো ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন মিডিয়ার কাছ থেকে, সোশ্যাল মিডিয়ার কাছ থেকে রেহাই পেয়ে গিয়েছে। শান্ত পাননি। কেননা তাকে টার্গেট করছে। আমার কাছে অ্যামেজিং লাগে, বিস্ময়কর লাগে যে আসলে কেন শান্তকে টার্গেট করা হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আলাদা আলোচনা করেছিলাম। এখানে যেহেতু পাখিম্বুয়ের ওই আলোচনার কথাটা বললাম একটা নতুন নামকরণের, বাংলাদেশ যে জিতেছে, বাংলাদেশের যে আসলে ক্রিকেটটা কোন জায়গায় আছে এখন, সেইজন্য এটা বলছি। দেখেন, আমার ওই কথা বলার অর্থ না যে পাকিস্তানের ক্রিকেট জিম্বাবুয়ে হয়ে গিয়েছে। ধরেন পাকিস্তানের যে ক্রিকেট ঐতিহ্য, তাদের যে সাফল্য, সেইটার ধারে কাছেও বাংলাদেশ নাই। কত বছরে আমরা যেতে পারবো সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। ধরেন আমরা যদি গত কয়েক বছর যদি হিসাব করি, লাস্ট ৫ বছর, ১০ বছর, ওয়ার্ল্ড ক্রিকেটের পরাশক্তিদের মধ্যে কোন দলটার সঙ্গে আমাদের সমানে সমানে টক্কর সবচেয়ে বেশি হয়? ধরেন ওয়েস্ট ইন্ডিজ। এখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ধারে কাছে বাংলাদেশ আগামী ধরেন ১০ বছর, ২০ বছর, ৩০ বছরও কি আমরা যেতে পারবো? সো আমি এটা বলছি না যে পাকিম্বুয়ে মানেই পাকিস্তানের ক্রিকেট জিম্বাবুয়ে হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু আমি ওই যে একটা সেক্টর ধরে বলেছি যে বাংলাদেশের ৩ টা ফরম্যাটে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিতে লাস্ট সিরিজ আমরা পাকিস্তানের সঙ্গে জিতেছিলাম। জিম্বাবুয়ে ছাড়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর কোনো দলের সঙ্গে তো আমাদের এরকম সাফল্য থাকার কারণ নাই। যেই কারণে আমি বলছিলাম যে এইভাবে বাংলাদেশ এই পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো করে ট্রিট করতে পারে। এবং ১ম টেস্টটা বাংলাদেশ ঠিক সেইভাবেই ডমিনেট করে জিতেছে। আমি আপনাদের ট্রোল কিংবা সমালোচনা সেটার হাত থেকে আপাতত রক্ষা হয়েছে। ভবিষ্যতে যদি নেক্সট টেস্টটাতেও আমি এখনই বলে দিচ্ছি, বৃষ্টি যদি বাগড়া না দেয় তাহলে বাংলাদেশ সিলেট টেস্টও জিতবে। এই বাংলাদেশ এই পাকিস্তানের তুলনায় এতটাই শক্তিশালী। এখন ১ম টেস্ট ম্যাচটা যে বাংলাদেশ জিতলো সেটা আসলে সত্যিকার অর্থে একটা কম্বাইন্ড টিম এফোর্ট। আমি শান্তর কথা বলছিলাম, আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের অনেকেই তাকে দেখেন লর্ড শান্ত হিসাবে। আমি তার মধ্যে দেখি হচ্ছে গিয়ে জীবন। অনেকেই হচ্ছে গিয়ে নাহিদ রানা, অনেকে না সবাই আমরা নাহিদ রানার গতির ঝড়টা দেখি। আমি নাহিদ রানার মধ্যে দেখি হচ্ছে গিয়ে তার ওই আগুনে একটা আগ্নেয়গিরি দেখি। অনেকে তাসকিন আহমেদের মধ্যে দেখেন হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেটের অনীহা, আর আমি তার মধ্যে দেখি যে ভেতরে একটা সিংহ লুকিয়ে থাকা। অনেকে মিরাজ তাইজুলকে দেখেন যে স্পিন ট্র্যাক ছাড়া পারেন না।
কিন্তু আমি বুঝি যে দলের জন্য তাদের নিবেদনটা আসলে কতটা এই টেস্টে সেটা প্রমাণ করেছে। বাংলাদেশের অনেক ক্রিকেটারদের ক্ষেত্রেই মেজরিটি ক্রিকেটার এই টেস্টে তাদের কন্ট্রিবিউটটা আসলে করেছেন। আমাদের এই টেস্টে পারফরম্যান্স ভালো ছিল না কার? ধরেন আমাদের ২ ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম তাদের পারফরম্যান্স ভালো ছিল না এবং আমাদের পেস বোলার ইবাদত হোসেনের পারফরম্যান্সটা আপ টু দ্য মার্ক ছিল না। ধরেন এই ৩ জন বাদ দিলে মোর অর লেস সবাই কিন্তু আসলে কন্ট্রিবিউট এই টেস্ট ম্যাচটাতে করেছেন। শান্তর আগের ভিডিওটাতে ইনফ্যাক্ট আমি তার ব্যাটিং নিয়ে অনেক আলোচনা করেছি। তার ক্যাপ্টেন্সির জায়গাটা দেখেন, যেইভাবে ইনিংসটা ডিক্লেয়ার করেছেন, যেই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গাটা দেখেন। বোলিং চেঞ্জগুলো আপনি দেখেন। ইনফ্যাক্ট নাহিদ রানা যে লাস্ট স্পেলে সেরকম ডেভাস্টেটিং হয়ে উঠলেন, সেই জায়গাটাতেও তো ২ স্পিনার দিয়েও তিনি অপারেট করেছিলেন। সেইখান থেকে এক স্পিনার বসিয়ে তিনি নাহিদ রানাকে আনলেন। সেইটা কাজে লেগে গিয়েছে। আপনি বলবেন যে ভাই নাহিদ রানার ক্রেডিট, তো ক্যাপ্টেনের কাজই তো ওইটা। ক্যাপ্টেনের কাজই তো হচ্ছে গিয়ে ওই রাইট বোলারদের রাইট টাইমে নিয়ে আসা। যদি সেটা ক্লিক করে যায় তাহলেই তা ক্যাপ্টেন্সির সেই সুনামটা হয়। আর যদি ক্লিক না করে তখন তো ওইটা হয় না যে না ওই বোলারদেরই তাদের কারণেই ক্যাপ্টেন খারাপ হয়ে গেছে। বিষয়টা সেইটা না। আপনি ততটাই ভালো যত ভালো আপনার টিম। আপনার টিম যত ভালো পারফরম্যান্স দিতে পারবেন তত ভালো ক্যাপ্টেন আপনি হয়ে উঠবেন। নাজমুল হাসান শান্তর মধ্যে সেইটা খুব ভালোভাবে ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। যত সময় যাচ্ছে তত বেশি করে দেখতে পাচ্ছি। সেটা তার বোলিং চেঞ্জে বলেন, সেটা টিমকে ইন্সপায়ার করার ক্ষেত্রে বলেন, সেইটা দলের সঙ্গে ইনভলভ থাকার কথা বলেন, সেই জায়গাটা তো আমরা দেখতে পাই। নাহিদ রানা সম্পদ ভাই। বাংলাদেশ ক্রিকেটে এইরকম একটা মানে পেস বোলার, প্রপার ফাস্ট বোলার আমরা আসলে সত্যিকার অর্থে সেই মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারের শুরুর অংশটা ছাড়া আর কখনোই পাইনি। ফলে এই নাহিদ রানার যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ। দেখেন এই টেস্টের প্রথম ইনিংসটা নাহিদ রানা ভালো ছিল না। ইনফ্যাক্ট লাস্ট ডেতে গিয়েও আপনি টি ব্রেক পর্যন্ত তার সেকেন্ড ইনিংসেও খুব ভালো বোলিং করেছেন। তারা টি ব্রেকের পরের যে ঘন্টাখানেক কিন্তু যেই জায়গাটা থেকে তিনি ঘুরে দাঁড়ালেন ওই লাস্ট স্পেলটা, এটাই হচ্ছে কি একজন ফাস্ট বোলার যে কোনো সময় আপনাকে ম্যাচ জিতিয়ে দিতে পারবেন। যে কোনো সময় গতিটা আসলে ম্যাটার করে। এই ম্যাচে যেমন তিনি ৫ উইকেট পেলেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছরের ইতিহাসে নাহিদ রানা প্রথম পেস বোলার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে ৫ উইকেট তিনি পেলেন। ক্যারিয়ারে সেরা বোলিং তিনি করেছেন। দ্বিতীয় ওভারের মতো টেস্টে তিনি ৫ উইকেট নিয়েছেন এবং পেসারদের মধ্যে ২০১০ সালে শাহাদাত রাজীবের ১৬ বছর পর বাংলাদেশের মাটিতে কোনো পেসার বাংলাদেশের ৫ উইকেট পেলেন। সো এই নাহিদ রানার রত্ন, এই রত্নের যত্ন নিতেই হবে। এই নাহিদ রানার ভেতরে আমি যেটা বলছিলাম তার আগুনের ভেতরে যে আগ্নেয়গিরিটা, সেইটা প্রতিপক্ষকে আরো বহু বছর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পারে। নাহিদ রানা তাই অবশ্যই সম্পদ এবং আমি মনে করি যে এইরকম সম্পদের ব্যবহার সবসময় ক্রিকেটে ২টা সম্পদ আছে যেটা আপনাকে সবসময় একটা এজ দিবে। একটা হচ্ছে গিয়ে প্রপার ফাস্ট বোলার আর আরেকটা হচ্ছে গিয়ে লেগ স্পিনার। সে কারণে আমি মনে করি নাহিদ রানা টি-20 বোধহয় আমাদের একটা খেলেছেন। ওয়ানডেতেও তিনি খেলছেন এখন। নাহিদ রানাকে টি-20তেও খেলানো উচিত। আবার এট দ্য সেম টাইম আমি মনে করি রিশাদ হোসেনকেও বাংলাদেশের টেস্টে খেলানো উচিত। সেকেন্ড টেস্টেই খেলা পারবে আমি সেটা বলছি না, পাকিস্তানের বিপক্ষে, কিন্তু খেলানোটা উচিত বলে আমি মনে করছি। ধরেন তাসকিন আহমেদ ১.৫ বছর ধরে টেস্ট ম্যাচ খেলছেন না, কিন্তু এই ম্যাচে টেস্ট খেলতে এসে কি অসাধারণ তিনি পারফর্ম করলেন এবং ওই যে লাঞ্চের আগের যে সময়টা সেইখানটাতে ৪ ওভার মাত্র বোলিংয়ের বাংলাদেশ সুযোগ পেয়েছে, ফার্স্ট ব্রেক থ্রো এনে দিয়েছেন। টিয়ের পরে যখন আমাদের ওই ৭টা উইকেট আরও নিতে হবে লাস্ট সেশনটাতে, প্রথম ওভারটাতে তাইজুল উইকেটটা পেলেন, সেকেন্ড ওভারটাতে কিন্তু তাসকিনও উইকেটটা তুলে নিলেন। ফলে তার কন্ট্রিবিউশনটাও আসলে হিউজ এই টেস্টে আমার কাছে মনে হয়। মিরাজ এরকম স্পিনারদের সহায়ক উইকেট না, সেইখানে ফার্স্ট ইনিংসে তিনি ৫ উইকেট পেয়েছেন। ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। তাইজুল রাইট টাইমে রাইট ব্রেক থ্রুটা দিয়েছেন। স্পেশালি টিয়ের পরে তার ওই উইকেটটাই তো বাংলাদেশের জন্য জয়ের দরজাটা খুলে দিয়েছে। ইবাদতের বোলিংটা আমি বলছিলাম হয়তো বা অত ভালো হয়নি। আপনি যদি আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে দেখেন, শান্তর ক্যাপ্টেন্সির কথা আমি বলেছি আগের ভিডিওতে, তার ব্যাটিংয়ের কথা বলছিলাম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, পরের ইনিংসে ৮৭ করেছেন। মমিনুল হকের কথা যদি দেখেন ২ ইনিংসেই তিনি ৫০ করেছেন এবং শান্তর সঙ্গে 100+ পার্টনারশিপ করেছেন। মুশফিকুর রহিমের ফার্স্ট ইনিংসের তার ওই 71 রানের ওই ব্যাটিংটাও আসলে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ ছিল। লিটন দাস হয়তো বা ওই রকমভাবে কন্ট্রিবিউট করতে পারেন। এখন ধরেন একটা টেস্ট ম্যাচে সবাইকে আর ১১ জনের ১১ জনই কি প্রপার কন্ট্রিবিউট করবেন নাকি? সেইটা না, কিন্তু বাংলাদেশের মেজরিটি এই টেস্ট ম্যাচটাতে কন্ট্রিবিউট করেছে, যেই কারণে বাংলাদেশ পাকিস্তানকে সত্যিকার অর্থেই জিম্বাবুয়ে বানিয়ে এই টেস্ট ম্যাচটা আমরা জিততে পেরেছি। ফলে ১-০তে যে আমরা এগিয়ে গেলাম সেটাতে আসলে অবাক হওয়ার কিছু নাই। এমন রেজাল্টই প্রত্যাশিত। আর সিলেটে যদি বৃষ্টি বাগড়া না দেয় তাহলে ওই টেস্ট ম্যাচটাও বাংলাদেশ পাকিম্বুয়ের বিপক্ষে ফেভারিট বলেই আমার কাছে অন্ততপক্ষে মনে হয়। আপনার মতামতটা কি? জানাতে পারেন।